আমরা আজকে আলোচনা করব ইন্ট্রোডাকশন ক্লাস কম্প্রিহেনসিভ মাসকুলোস্কেলেটাল অ্যাসেসমেন্ট। আমরা গত ক্লাসে কিছু আমরা করছি, আজকে সেখান থেকে একটু ফিডব্যাক দিতে চাই যে কে কেমন পারে। কে বলতে পারে যে আমরা যে গত ক্লাসে করলাম যে কীভাবে পেইনের উৎপত্তি হচ্ছে, পেইনের প্যাথোলজি বা কি, পেইনের সোর্সই বা কি, কে বলতে পারে? পেইন হচ্ছে আমাদের শরীরকে স্টিমুলেশন হইতে হবে। এটা এক্সটার্নাল কোনো প্রকার যে কোনো প্রকার এজেন্ট যে কোনো প্রকার ফোর্স হইতে পারে, যেমন হচ্ছে আমাদের সেটা হইতে পারে আপনার সিস্টেমিক ডিজিজ হইতে পারে, তারপর হচ্ছে আপনার এই বডি সিস্টেম হইতে পারে, ইমোশনাল স্ট্রেস হইতে পারে, তারপর ইনফেকশন হইতে পারে, অথবা ফিজিওলজিক্যাল ট্রমা যেমন যেটা আরটিও হইতে পারে। এগুলো আমাদের বডির উপর অন কাইন্ড অফ প্রেসার ক্রিয়েট করবে বা কোনো প্রকার স্টিমুলেশন দেবে। এই স্টিমুলেশন দেওয়ার পর যেটা হবে আমাদের ইন্টারনাল যে টিস্যুগুলো আছে সেগুলো রেসপন্স হবে। রেসপন্স হওয়ার পরে যেমন হচ্ছে ইমিডিয়েটলি যে বিষয়টা ঘটবে, যেমন এই জায়গায় কিছু কেমিক্যাল মিডিয়েটরস রিলিজ হবে, যে কারণে ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশনের কারণে ভ্যাসোডাইলেটেশন হবে, দেন হচ্ছে সোয়েলিং হবে। সোয়েলিং হওয়ার পরে দুইটা বিষয় করতে পারে। এক হচ্ছে ইন্টারনাল টিস্যু ইসকেমিয়া হতে পারে, যেহেতু সোয়েলিং হবে ওই জায়গায় ব্লাড সার্কুলেশনটা কমে যাবে। আরেকটা যেটা হতে পারে কন্ট্রাক্টাল এবং নন কন্ট্রাক্টাল যে আমাদের লিগামেন্টসগুলো আছে সেগুলো ইরিটেশন হতে পারে। এইগুলোর কারণে আমাদের কন্ট্রাক্ট স্টিমুলেশন হবে, যেটা পেইন ক্রিয়েট করবে। এছাড়া আমাদের যেটা আছে ফিজিক্যাল ট্রমার কারণে ইমিডিয়েট টিস্যু ইনসাফিসিয়েন্সি হবে, এটা থেকে আমাদের পেইনের একটা সোর্স হতে পারে। এছাড়া যেটা হতে পারে যেমন আমাদের ইন্টারনাল যে টিস্যুগুলো আছে সেগুলো অল্টারেশন হতে পারে, এ থেকে আমাদের পেইন ক্রিয়েট হতে পারে। এছাড়া যেটা হতে পারে আমাদের যে সব টিস্যুগুলো আছে সেগুলোর যেটা ফাংশনালিটি লস হবে, এই জায়গা থেকে আমাদের মানে পেইনের ক্রিয়েট হতে পারে। ক্লিয়ার না? ক্লিয়ার। তবে আমরা এখন বুঝতে পারতেছি যে অ্যাসেসমেন্ট করার আগে পেইনের সোর্সটা, যেহেতু আমরা আমাদের সাবজেক্টটা টপিকসটাই হলো কীভাবে অর্থোপেডিক্স ডিসফাংশন হয়, আর সেই অর্থোপেডিক্স ডিসফাংশনকে হাউ উইল ইউ অ্যাসেস, কীভাবে আমরা অ্যাসেস করব। আমরা যদি পেইনের সোর্সটা জানতে পারি তাহলে আমাদের অ্যাসেসমেন্ট করাটা সুবিধা হবে। যেখানে যেখানে পেইনের সোর্স আছে ঠিক সেইখানে আমরা হাত দিব যে এই জায়গাটাতে আমরা এখান থেকে পেইন দিতে পারি, এখান থেকে পেইন দিতে পারি, এখান থেকে পেইন দিতে পারি। এই জন্য আমাদের কম্প্রিহেনসিভ কী হয়, এরা অ্যাসেসমেন্ট করবো। এখন এই কম্প্রিহেনসিভ অ্যাসেসমেন্ট কী জন্য করবো আমরা, এই ক্লাসটার মূলত দরকার হলো যে আমরা গত ক্লাসে বলেছি, আবার এটা রিভিউ করছি, ডিটারমাইন দ্য প্রিন্সিপাল অ্যান্ড কনসেপ্ট অফ মাসকুলোস্কেলেটাল অ্যাসেসমেন্ট। পুরা মাসকুলোস্কেলেটালটা যেই সমস্যা নিয়ে আলোচনা করবো পুরাটা আমার কনসেপ্ট চলে আসবে অ্যাসেসমেন্ট করবো। তারপরে কী হবে, আইডেন্টিফাই ইউজ অ্যান্ড ইনফরমেশন দ্যাট নিডস টু বি অবটেইনড ইন সাবজেক্টিভ মাসকুলোস্কেলেটাল অ্যাসেসমেন্ট। এই যে আমরা সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট করবো, এই অ্যাসেসমেন্ট করতে গিয়ে আমাদের কিউজগুলো চলে আসবে। কিউজ মানে কারণ, এটিওলজি, কী কী এই যে সাগর বললো কী কী কারণে হচ্ছে, এই এটিওলজিগুলো আমরা বের করতে পারি। তারপরে বলবো কি, ফর্মুলেট হাইপোথিসিস অফ দি প্রবলেমস অ্যাসেট অ্যান্ড ডিটারমাইন ডিটারমিনেশন প্রসিডিউর দ্যাট মে কনফার্ম অফ রিফিউজ হাইপোথিসিস। আমরা অনেকগুলা হাইপোথিসিস নিব, প্রবলেম আমরা কী করবো, এন্ট্রি করবো, কিন্তু পরবর্তীতে আমরা যে কোনো একটাকে রাখবো। আমরা ডায়াগনোসিসটা বলবো যে এই পেশেন্টের এই সমস্যা হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার হাইপোথিসিস অনেক হতে পারে। আমি যদি এক্সাম্পল শুরু বলি যে আমার নেক পেন কী হতে পারে, আমার স্পন্ডাইলোসিস হতে পারে, স্পন্ডাইলোলিস্থিসিস হতে পারে, তারপর আমার ডিস্ক বালজিং হতে পারে। আমি যদি শোল্ডার জয়েন্টের কথা বলি, শোল্ডার জয়েন্ট অ্যাডিসিস হতে পারে, তারপরে তোমার রোটেটরি কাপ টিস্যু হতে পারে, তোমার ক্যাপসুল ইনফেকশন হতে পারে, ইনফেকশন হতে পারে, তারপরে তোমার শোল্ডার জয়েন্টের ভিতরে যে বার্সা আছে, বার্সার প্রবলেম হতে পারে। এই যে এত কিছু এখানে আরও কী হতে পারে, সেখানে ফ্র্যাকচার হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, ডিসলোকেশন হতে পারে, অনেক সমস্যা হতে পারে। এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু আমরা যতই চিন্তা করি এগুলো এক একটা হাইপোথিসিস। এখান থেকে আমাদের যে কোনো একটা আমরা ডায়াগনোসিস করবো। এই যে একটা ডায়াগনোসিস করবো, এই জন্য আমাদের প্রয়োজন হলো কম্প্রিহেনসিভ মাসকুলোস্কেলেটাল অ্যাসেসমেন্ট। আমরা এই ক্লাসটাও করছি, অনেকটাই আমরা জানতে পারছি কীভাবে স্টিমুলাস আসতেছে। আমরা যারা ক্লাসে ছিল না তাদের জন্য এটা স্বাগত বলবো, সুন্দর করে বলছে, সুন্দর বলছে। সিস্টেম
সিস্টেমিক ডিজিজের কারণে স্টিমুলেশন আসে, আমরা ইমোশনাল টেনশনের কারণে আসে, ইনফেকশনের কারণে আসে, বডি সিস্টেম ডিসনের কারণে আসে, এরপরে ফিজিক্যাল ট্রমা হতে পারে। সেই সব কিছু মিলে বডিতে একটা স্টিমুলেশন। এই স্টিমুলেশন থেকে কি হয়, আমাদের শরীরের ভিতরে যে ইন্টারনাল টিস্যু আছে সেটা রেসপন্স পাবে এবং এটাই কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছাবে। এই রেসপন্সটাই কোথায় যায়, আমরা যদি ব্যথা অনুভব করি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এই রেসপন্সটা পৌঁছায়। এখন ফিজিক্যাল ট্রমা যখন হবে তখন কিন্তু সেখানে আর এত সোর্স ঘুরে আসার দরকার নেই, সে ডাইরেক্ট একটা টিস্যু রেসপন্স হবে, ইমিডিয়েট টিস্যু ইনসাফিসিয়েন্সি ব্যাপার। এখানে বলতেছে অল্টার দ্য মেকানিক্যাল প্রপার্টিজ অফ টিস্যু অ্যান্ড স্ট্রাকচার। এই যে সেন্স হলো সেখান থেকে কিভাবে আমরা ব্যথা পাই, এটা তাহলে দেখো ইন্টারনাল টিস্যু রেসপন্স হলো, সেখান থেকে সরাসরি ব্যথা আসতে পারে। এরপরে ইনফরমেশন হলো, ইনফরমেশন হওয়ার পরে এখানে বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল মেডিয়েটর থাকতে পারে। এই কেমিক্যাল মেডিয়েটর যখন আসে সেখানে ভেসুলার ডাইলেশন হতে পারে। ভেসোডাইলেশন হলে কি হবে, ভেসোডাইলেশন মানে কি, ভেসুলার এক্সটেনশন হচ্ছে, সেখানে বিভিন্ন রকমের কেমিক্যাল মেডিয়েটর চলে আসার কারণে আমাদের কি হচ্ছে, সুইলিং। এই যে সুইলিং হচ্ছে, সুইলিং এর কারণে আমাদের ইন্টারনাল টিস্যু ইসকিমিয়া হবে, কন্ট্রাক্টাইল নন কন্ট্রাক্টাইল টিস্যু ইরিটেশন হবে। এইখান থেকে কিন্তু আমাদের পেইন হবে। তারপরে আরেকটা দেখো ইমিডিয়েট টিস্যু ইনসাফিসিয়েন্সি। ইমিডিয়েট টিস্যু ইনসাফিসিয়েন্সি কি থেকে হলো, ট্রমা, তাই না, ফিজিক্যাল অ্যাসল্ট ট্রমা। এখান থেকে যখন হলো সেখান থেকে কিন্তু টিস্যুটা করলো কি, অল্টার ইন্টারনাল টিস্যু স্ট্রেস করলো। স্ট্রেস করার ফলে কিন্তু সেখানে আমাদের পেইন হচ্ছে, মাসল স্পাজম হবে। স্ট্রেস করা মানে কি, মাসল স্পাজম হবে, শর্টেনিং হবে। এখানে স্পাজম হলে পেইন হয় না, সে পেইন। আবার এই যে কন্ট্রাক্টাইল নন কন্ট্রাক্টাইল টিস্যু ইরিটেশন যখন হলো সেখানে কি হবে, ফাংশনাল সফট টিস্যু কন্ট্রাকশন হবে। ফাংশনাল সফট টিস্যু বলতে কি, আমরা যে সমস্ত জয়েন্টকে মুভমেন্ট করি, যে সমস্ত মাসল আমি এই বোঝানোর কথা চিন্তা করি, বাইসেপস করে ফ্লেকশন করে, আর অপোজিট মাসলটা কি করে, ট্রাইসেপস। এই জন্য সেই মাসলগুলো কি হয়, কন্ট্রাকশন করে, তার মুভমেন্ট রেস্ট্রিকশন। এরপরে কি হয়, আমাদের যে জায়গাটা সুইলিং হলো সেখানে আমরা কি করি, ইমোবিলাইজেশন করি না। ইমোবিলাইজেশন করার পরে এই যে সুইলিং, এখানে নন কন্ট্রাক্টাইল টিস্যু থাকে, এই নন কন্ট্রাক্টাইল টিস্যুর ভিতরে ফাইব্রাস রিঅ্যাকশন হয়, সফট টিস্যু কন্ট্রাকশন। কি হয়, ইন্ট্রিনসিক টিস্যু ইনসাফিসিয়েন্সি। সেখান থেকে আর্টিকুলার স্ট্রাকচার ইনভলভ, ঠিক আছে, সেখান থেকে আর্টিকুলার স্ট্রাকচারটা ইনভলভ হচ্ছে। এই যে যখন আর্টিকুলার স্ট্রাকচার ইনভলভ হচ্ছে সেখানে অল্টারেশন অফ অ্যালাইনমেন্ট অফ জয়েন্ট। আর্টিকুলার স্ট্রাকচার ইনভলভ হলে কি হবে, আমাদের জয়েন্টের জয়েন্টের অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। তারপরে সেখান থেকে কি হচ্ছে, অল্টার আর্থোকাইনেমেটিক এন্ড অল্টার অস্টোকাইনেমেটিক। আমরা এটা বায়োমেকানিক্সে পড়ছি না, ক্যালকুলাস পড়ছি না, তাহলে অস্টোকাইনেমেটিক কি, আর্থোকাইনেমেটিক কি, ডেভেলপমেন্ট হবে বোন, এটা হচ্ছে অস্টোকাইনেমেটিক্স, আর আর্থোকাইনেমেটিক্স এটা হবে জয়েন্টের মুভমেন্ট। মানে অস্টোকাইনেমেটিক হলো মুভমেন্ট উইথিন দ্য টু বডি সেগমেন্ট, মুভমেন্ট উইথিন দ্য টু বডি সেগমেন্ট। আর আর্থোকাইনেমেটিক্স হলো মুভমেন্ট উইথিন দ্য জয়েন্ট সারফেস, জয়েন্ট সারফেস, জয়েন্ট ক্যাভিটি, অর্থাৎ বোনস যেখানে মুভমেন্ট করে যে জায়গাটাতে, সেখানে হলো আর্থোকাইনেমেটিক। তাহলে এই আর্থোকাইনেমেটিক কিন্তু যেটা ছিল, তার যে ফিজিওলজিক্যাল যে স্পেসটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অল্টার করে পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আমরা এই যে আমাদের অল্টার হয়ে গেল, সেখান থেকে অল্টার ইন্টারনাল টিস্যু স্ট্রেস করলো, করার পরে কি হলো, কন্ট্রাক্টাইল টিস্যু হলো। এখানে অল্টার মায়োটেন্ডন ইউনিট কম্পোজিশন অ্যান্ড ডায়নামিক ফাংশন, টেন্ডন ইনভলভ। তো আমরা যে ডায়নামিক কোনটা, তোমাদের বসে আসো, এটা কি, এটা কি ডায়নামিক? এই যে আমি হাঁটতেছি, মুভমেন্ট করতেছি, এই ডায়নামিক যে ফাংশনগুলো সেটা কিন্তু ইম্পেয়ার, বাধাগ্রস্ত। আবার এখানে দেখো অল্টার আর্থোকাইনেমেটিক অ্যান্ড অল্টার অস্টোকাইনেমেটিক। এখান থেকে অ্যাকোয়ার্ড টিস্যু ইনসাফিসিয়েন্সি হয়ে যায়। টিস্যু যখন ইনসাফিসিয়েন্সি হয়ে যায়, এসব মিলে কিন্তু এখানে আমাদের পেইনের উৎপত্তি হয়।
এই জন্য আমরা বুঝতে পারলাম যে ব্যথা কিভাবে আসে, একটা অর্থোপেডিক্স ডিসফাংশন কিভাবে হয় পেশেন্ট। অর্থোপেডিক্স প্রশ্নটা কিন্তু এটা আসতে পারে যে মানে ডিসক্রাইব অর্থোপেডিক ডিসফাংশন অথবা হোয়াট ইজ অর্থোপেডিক ডিসফাংশন, এরকম কোশ্চেন আসতে পারে। অথবা হোয়াট আর দ্য সোর্স অফ পেইন, ঠিক আছে না, হোয়াট আর দ্য সোর্স অফ পেইন অথবা হোয়াট আর দ্য প্যাথোলজি অফ পেইন, বিভিন্ন টাইপের কোশ্চেন হতে পারে। তাহলে এখন আমরা বলবো যে ওয়াই পারফর্ম এ কম্প্রিহেনসিভ এক্সামিনেশন, কেন আমরা কম্প্রিহেনসিভ এক্সামিনেশন করি এবং প্রয়োজন কেন, না করলে তো তাই না, না করলে এখানে বলতেছে যে এস্টাবলিশ এ সাউন্ড থেরাপিউটিক রিলেশনশিপ উইথ দ্য পেশেন্ট। আমরা এই জন্য করব যে এটা করার পরে আমরা পেশেন্টকে থেরাপিউটিক চিকিৎসা দেব। কোন ধরনের ইন্টারভেনশন ইউজ করব, কোন ধরনের ইলেকট্রোথেরাপি মডালিটিস ইউজ করব, কোন ধরনের এক্সারসাইজ ইউজ করব, সেটা আমরা এখানে একটা ডিজাইন করব, যার জন্য আমাদের দরকার যে কম্প্রিহেনসিভ এক্সামিনেশন। তারপরে এটা কি করে, এটা মেক এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করার জন্য কিন্তু এটা একটা বেস্ট পন্থা। যে আমরা ধরে নিলাম যে এই পেশেন্টটা আমাদের পিএলআইডি কোমরের ব্যাক পেইন পিএলআইডি কীভাবে আমরা দেখবো, এই যে কম্প্রিহেনসিভ এক্সামিনেশন। আইডেন্টিফাই দ্য গোল অ্যান্ড আউটকাম ফিজিক্যাল থেরাপি ম্যানেজমেন্ট, আমরা একটা যে ম্যানেজমেন্ট তৈরি করবো, একটা প্রোটোকল তৈরি করবো, তাই না, প্ল্যান তৈরি করবো না, সেই প্ল্যান তৈরি করার আগে আমাদের কি আউটপুট আসবে, কি রেজাল্ট আসবে, আমরা আগেই এটা নির্ণয় করতে পারবো। আমরা বলতে পারবো পেশেন্টকে যে আপনি এতদিনের মধ্যে ভালো হয়ে যাবেন। আমরা একটা পেশেন্টের ডোসিমেট্রি লিখি না, ডোজ লিখি না, ভালো হচ্ছে বলবেন, তারপরে আমার কাছে আসবেন চিকিৎসা নিতে বলি না, এইটা আমরা এই যে কমপ্লেন আমরা যদি ভালোভাবে অ্যাসেসমেন্ট করতে পারি তখন আমরা প্রেসক্রিপশন লিখতে পারবো যে আপনি এতদিন আগে আমি চিন্তা করলাম যে তুমি আমার কাছে আসবেন, আসার পরে দেখো ভালো হচ্ছে না, তখন কিন্তু আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চিন্তা করতে হবে কেন হচ্ছে না, কেন 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 ভালো হচ্ছে না, ভালো তো হওয়ার কথা, তাই না। আর আমরা যে ইন্টারভেনশনগুলো ইউজ করবো সেটা এই ইন্টারভেনশনগুলো অবশ্যই আমরা ইউজ করবো কিসে, এই ইন্টারভেনশনগুলো হবে যে এভিডেন্স বেসড, এভিডেন্স বেসড যেটা সেটা আমরা ইউজ করব। এস্টাবলিশ এ সেট বেসলাইন ডাটা অ্যান্ড মেজারমেন্ট প্রসিডিউর দ্যাট ক্যান বি ইউজড জাস্ট ট্রিটমেন্ট আউটকাম। আমরা আসার পরে এই পেশেন্টের হিস্ট্রি ডাটা নেই না, প্রেসক্রিপশনের বাম সাইডে লেখা থাকে হিস্ট্রিগুলো নেই না, এগুলো রাখার অর্থ হলো, কারণ আমার তো মনে থাকে না কত পেশেন্ট তো দেখা হয়, এগুলো রাখার অর্থ হলো যে এই যে আমি হিস্ট্রি ডাটা এন্ট্রি করে রাখলাম, সে 10 দিন পরে যখন আমার কাছে আসলো বা 10 দিন আমার চিকিৎসা নিল, চিকিৎসা নেওয়ার পরে সে বললো যে আমি ভালো হই নাই, পেশেন্ট বললো যে আমি তো ভালো হই নাই, কিন্তু আমি তো ফিজিশিয়ান, আমি কীভাবে বলবো যে সে ভালো হয়েছে বা হয় নাই। এই যে আমার যে রেকর্ড আছে, রেকর্ড থেকে আমি আবার অ্যাসেসমেন্টে যাবো, অ্যাসেসমেন্টে যায় তার যে কমপ্লিকেশনগুলো আছে সেগুলো দেখবো, তারপরে দেখা যাচ্ছে যে সেই কমপ্লিকেশনগুলো ইমপ্রুভ করছে অথবা ডিক্রিজ করছে, তখন এটা আমি বুঝতে পারবো যে হ্যাঁ পেশেন্ট সঠিক বলছে অথবা পেশেন্টের সাইকোলজিক্যাল সমস্যা ইমপ্রুভ করছে কিন্তু সে বুঝতে পারছে না। এস্টাবলিশ প্রেজেন্স দ্য অফ এনি কন্ট্রাইন্ডিকেশন অর প্রিকশন টু ট্রিটমেন্ট। আমরা জানি যে শর্ট অ্যাডভান্স আছে তোমাদের অনেক কিছু অনেক কিছুই আছে, তাই না, সেগুলা তো আমরা সব কিছু দিতে পারবো। যেমন কোনো পেশেন্টের যদি ক্যান্সার থাকে, এমন কোনো মডালিটিস আছে, টিবি আছে, প্রেগনেন্ট মাদার, তারপর ছোট বাচ্চা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মডালিটিস ইউজ করতে পারবো না, বা থেরাপিউটিক যে ম্যানুয়াল থেরাপিগুলো আছে এগুলোও কিন্তু ইউজ করা সম্ভব হবে না কোনো জায়গায়। সেই জন্য এটা কন্ট্রা ইন্ডিকেশন এবং তার প্রিকিউশন সম্বন্ধে আমাদের সব ধারণা থাকতে হবে। আমাদের ধারণাটা কোথায় আসবে, আমি যে অ্যাসেসমেন্ট করছি সেখান থেকে, কারণ আমি তার হিস্ট্রি নিয়েছি যে এই পেশেন্টের পেসমেকার লাগানো আছে, তার পেসমেকার লাগানো আছে, তুমি হিস্ট্রি লেখা আছে, কারণ তুমি যদি প্রেসক্রিপশনে যায় আমাদের শর্ট টাইম লেখাটা হবে না, এই জন্য আমাদের অ্যাসেসমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। তারপর আমরা বলছি যে আইডেন্টিফাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট
ইন্টারভেনশন স্ট্র্যাটেজি টু অ্যাসিড গ্রোথ। এটা তো আমরা বলছি যে কোন ইন্টারভেনশনটা আমরা ইউজ করলে পেশেন্ট তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, সেটাই আমরা তাহলে আমার অ্যাসেসমেন্ট প্রয়োজন না। এই জন্য কিন্তু আমরা একটা কথা বলি যে অ্যাসেসমেন্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। আমরা যেটা অ্যাসেসমেন্ট করবো সেটাই কিন্তু আমরা ট্রিটমেন্ট দিলাম। তাহলে অ্যাসেসমেন্ট ভুল হবে, আমাদের ট্রিটমেন্ট হলো ভুল হবে। ডিসাইড আপন দ্য ডোজ অফ দি অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি ট্রিটমেন্ট দ্যাট উইল বি ইফেক্টিভ ইন অ্যাচিভিং গোল। আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ডোসিবিলিটি ইউজ করতে হবে। আমি যদি কোনো মডালাইটিস ইউজ করি কত মিনিট দিব, আমরা যদি আল্ট্রাসাউন্ড ইউজ করি কত ওয়াটস পার সেকেন্ড দিব, এটা কিন্তু এটাই ডোসিবিলিটি। আবার যদি কোনো ম্যানুয়াল থেরাপি অ্যাপ্লাই করি, যদি আমি মোবিলাইজেশন করি, মোবিলাইজেশনে আমি যদি ব্যাটারি পিঠে চিন্তা করি, তাহলে সেটা কোন জায়গায় গেলে যে আমার স্পাজম আর পেইন কমবে, কততম গ্রেডে আমার পেইন আর স্পাজম কমবে, কততম গ্রেডে যায় আমার জয়েন্ট বাড়ানো হবে, কততম গ্রেডে যায় আমার ফার্স্ট মডুলেশন করবে। এটা কিন্তু আমার ওই এটার উপর নির্ভর করবে যে আমি আমার চিকিৎসা যে দিচ্ছি তার লেভেল অর্থাৎ প্রোগ্নোসিসটা। দেখা গেল যে আমার যদি সিভিয়ার পেইন আছে, সেখানে আমি ফার্স্ট মুভমেন্ট দেবো, আরো বাইরে যাবো হবে না। তাহলে আমার পেইন আছে আর স্পাজম আছে, সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে কি যে 1 এবং 2 গ্রেড 1 2 তাহলে এখানে আমার এটা কিসের উপর নির্ভর করবে, আমার এই যে কম্প্রিহেনসিভ মাসকুলোস্কেলেটাল অ্যাসেসমেন্টের উপর নির্ভর করবে আমি কোন গ্রেডটা ইউজ অ্যাপ্লাই করব। আমরা যদি এইভাবে চিন্তা করে যদি কাজ করি, তাহলে তো আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না পেশেন্টের। আর যখনই পেশেন্টের প্রগনোসিস হবে না, তখন আমরা কী করবো, তখন আমরা চিন্তা করবো এই পেশেন্টে আমি যেটা চিন্তা করছি সেটা না হয়ে অন্য কোনো কিছু আর ডিজিজের সাথে তার ওভারল্যাপিং ডিজিজ আছে, ঠিক আছে। যেমন আমি যদি বলি যে তার নেক পেইন আছে, তা আমি চিন্তা করলাম যে তার কম্প্রেশন আছে, এটা চিন্তা করে তাকে আমি ট্রাকশন দিচ্ছি, মানে যা যা করা দরকার আমি করছি, কিন্তু দেখা যাচ্ছে আমি যতই ট্রাকশন দিচ্ছি পেশেন্টের পেইন আমার বেড়ে যাচ্ছে। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে এখানে তো আমার ওভারল্যাপিং আর একটা ডিজিজ আসতে পারে, তাই না। ওভারল্যাপিং ডিজিজ কী হতে পারে, যেখানে আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে কী হচ্ছে, সেখানে আমাদের কার্টিলেজগুলো আছে, কার্টিলেজ ডিস্ট্রাকশন হচ্ছে। এখন কার্টিলেজ যখন ডিস্ট্রাকশন হচ্ছে, সেখানে যদি তুমি টেনশন দাও কী হবে, কার্টিলেজ আরো চলে যাবে না, শেষ হয়ে যাবে না। অ্যাজ এ রেজাল্ট কী হবে, পেন তো হবে না, তার দরকার ওখানে রেস্ট, তাই না। আমি আরো ট্রাকশন দিচ্ছি, এই জন্য তখন আমাকে চিন্তা করতে হবে যে ওভারল্যাপিং, আরো চিন্তা করতে হবে অন্য ক্ষেত্রে যে তার কোনো ক্যান্সার আছে কিনা, টিবি আছে কিনা, অনেক আবার নতুন করে হাই করতে চাই। এই জন্য আমরা আমাদের প্রয়োজন হলো যে অ্যাসেসমেন্টটা কেন আমরা করবো। তাহলে অ্যাসেসমেন্ট কেন করবো, যে আমরা ট্রিটমেন্ট গোল তৈরি করার জন্য করব, তারপরে সঠিক ডায়াগনোসিস করার জন্য করব, এবং এই পেশেন্টের কতটুকু ইমপ্রুভ হচ্ছে তার আউটপুট রেজাল্ট দেখার জন্য আমরা করব, এবং এভিডেন্স বেসড যে ইন্টারভেনশনগুলো ইউজ করা দরকার সেগুলোকে আমরা ইউজ করব। এবার আমরা আসি যে আমরা কম্প্রিহেনসিভ যে অ্যাসেসমেন্ট করবো মাসকুলোস্কেলেটাল, তার কয়টা স্টেজ কী কী দেখবো। প্রথমে আমরা দেখবো কম্প্রিহেনসিভ কম্পোনেন্ট অফ কম্প্রিহেনসিভ মাসকুলোস্কেলেটাল অর্থোপেডিক্স অ্যাসেসমেন্ট, অর্থাৎ এই মাসকুলোস্কেলেটাল অ্যাসেসমেন্টের আমরা অ্যাসেসমেন্ট করবো তার কয়টা কম্পোনেন্ট। আমরা এখানে একটা সলভ দিয়েছি, চার্ট দিয়েছি, এখানে বলা আছে একটা ডেমোগ্রাফিক ডাটা, একটা ডেমোগ্রাফিক ডাটার সঙ্গে একটা অবজেক্টিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ হিস্ট্রি টেকে দিতে। আর ডেমোগ্রাফিক ডাটাটা বলতে কি বুঝি আমরা, এনভায়রনমেন্টাল আচ্ছা অবজেক্টিভ অ্যাসেসমেন্টে কি করি আমরা ফিজিক্যাল, তাহলে আমরা কিন্তু সাধারণত এই দুটোই বেশি করি, ওই সাইডটা করি না। এটা আমাদের করতে হবে, কেন আমরা যদি এটা নিয়ে রিসার্চ করি আমার ফুল ডাটা দরকার। অ্যাসেসমেন্টটা কি কাজে লাগে, অ্যাসেসমেন্ট আরেকটা গুরুত্বপূর্ণ কাজে লাগে রিসার্চ। যার জন্য আমাকে এইভাবে এন্ট্রি করতে হবে, এইভাবে ডাটা কালেক্ট করতে হবে। ডেমোগ্রাফিক ডাটা, সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট আর হিস্ট্রি টেকিং, অবজেক্টিভ অ্যাসেসমেন্ট, ফিজিক্যাল এক্সামিনেশন। ডেমোগ্রাফিক ডাটার ভিতরে আমরা কি কি দেখব, আমরা এগুলো সবাই জানি মূলত। ডেমোগ্রাফিকে দেখতেছি আমরা নেম দিব, এজ দিব, অকুপেশন দিব।
কারণ কারণ যদি ব্যাক পেন থাকে তার অপারেশনের উপরে অবশ্যই একটা কোর্স আছে, তাই না? তারপরে আইডেন্টিফাই ওয়ার্ক রিকোয়ারমেন্ট, রিপিটেটিভ মুভমেন্টস, পজিশন অফ দি লিম্ব অ্যাট ওয়ার্ক, রিক্রিয়েশনাল পারসুইটস, স্পোর্টস। এগুলো আমরা হিস্ট্রিতে আমাদের ফর্ম থাকবে, অ্যাসেসমেন্ট আমাদের ফর্ম আছে, মাস্কুলোস্কেলেটাল অ্যাসেসমেন্ট ফর্ম আছে, সেই ফর্মে আমরা এগুলা আমরা ঠিক চিহ্ন দিতে পারি বা গোল পূরণ করতে পারি, তাই না? এটা আমরা ফর্ম পূরণ করি। তারপরে সে অ্যাক্টিভিটি অফ ডেইলি, সে প্রতিদিন যে ওয়ার্ক করে এডিএল এগুলো কি কি আমরা কি জানি এডিএল কি কি বলুন বলুন এডিএল আমরা বলি আমরা অনেক সময় অনেকের সেখানে দেখি এডিএল, স্যার এডিএল বলতে স্যার পেশেন্ট এডিএল মেনটেন করছে, বলো তো এডিএল কি জিনিসটা? স্যার প্রত্যেক মানে প্রত্যেক দিন সে যে জিনিসটা মেনটেন জিনিসটা করে, কি? স্যার যেমন ব্যাক পেইন থাকলে স্যার ব্যাক সাপোর্ট ব্যবহার করবে। ওই স্বরূপ কি? আমি বলবো স্যার বলতে পারে স্যার প্রতিদিন তার নিত্য নৈমিত্তিক কাজগুলো তো রেডি আছে, ব্রাশিং করি, ব্রাশিং করে, তারপরে পলিট ইউজ করি, তারপরে খাওয়া খাই, ড্রেসিং করি, শার্ট প্যান্ট করি। তাহলে ব্যাক পেনের জন্য কি এগুলো দেওয়া যাবে? এডিএল কিন্তু ঠিক আছে না? এডিএল কিন্তু একটা সিস্টেম কোথায় আমরা তার ইন্ডিকেশন। এরপর আমরা জেন্ডার, পুরুষ না মহিলা দেখবো, তার ম্যারিটাল স্ট্যাটাস দেখবো, অ্যাড্রেস দেখবো, ন্যাশনালিটি দেখবো, তারপরে হ্যান্ডেডনেস, সে কোন হাতে সে কাজ করে। এখন এই ডেমোগ্রাফিক ডাটার ভিতরে ডাটা অ্যাডমিটেড ফর ইনপেশেন্ট, admitting unit for inpatient, attending physician, data evaluated, data of initial evaluation, working diagnosis. আমাদের এই ইনফরমেশনগুলো থাকতে হবে। এরপর আসলে আমাদের সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট। এই সাবজেক্টিভ অ্যাসেসমেন্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমাদের ট্রিটমেন্টের ডায়াগনোসিসের জন্য এটা খুব ইয়ে করে। কীভাবে দেখো বলা আছে এরিয়া অ্যান্ড টাইপ অফ সিমটম। অনেক সময় দেখবো প্রেসক্রিপশনে একটা কঙ্কাল বা মানুষের একটা ছবি দিয়ে দেওয়া থাকে, সেখানে গোল লাগিয়ে দেওয়া এই এরিয়ার সিমটম আছে, তাই না? তাহলে কারেন্ট হিস্ট্রি, মেকানিজম অফ ইনজুরি, কারেন্ট হিস্ট্রি দিতে হবে, সে যে ইনজুরিটা হয়েছে তার মেকানিজমটা সম্বন্ধে ইনফরমেশন দিতে হবে। কারণ এই মেকানিজম মানে মেকানিজম যদি ইনজুরি অফ মেকানিজমের যদি ক্রস দেওয়া থাকে তাহলে কিন্তু আমার ট্রিটমেন্ট করাও সোজা হবে। এরপরে দেখতে হবে যে 24 আওয়ার্স পেন বিহেভিয়ার, তার ব্যথা আছে, যেহেতু আমরা অর্থোপেডিক ডিসফাংশন করতেছি, দেখে ব্যথাই আসবে, তাহলে এখন ব্যথা আছে তার 24 আওয়ার্সে তার পেইনের বিহেভিয়ারটা সকালে বিকালে তখন এগ্রিভেটিং এলিভেটিং ফ্যাক্টরস, কোন কারণগুলোতে ব্যথা বাড়তেছে, কোন কারণগুলোতে ব্যথা কমতেছে, কোন পজিশনে বাড়তেছে, কোন পজিশনে কমতেছে। তারপরে পাস্ট হিস্ট্রি অফ দি কন্ডিশন ইফ এনি, যদি থাকে তার অতীতে এই ধরনের কোনো সমস্যা ছিল, গাছ থেকে পড়ে গেছিল, ফ্রম হাইট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অ্যাসাল্ট হয়েছে, বা কোনো অপারেশন হয়েছে, কাট ইঞ্জুরি হয়েছে, এই কত হিস্ট্রি থাকে তার প্রিভিয়াস হিস্ট্রিগুলো সেখানে এন্ট্রি করে রাখতে হবে। এরপর হবে কি পাস্ট মেডিকেল হিস্ট্রি, ফ্যামিলি মেডিকেল হিস্ট্রি, পার্সোনাল সোশ্যাল হিস্ট্রি, আর হলো অ্যান্সিলারি প্রসিডিউর, মেডিকেশন, সিম কমপ্লেন, প্রিভিয়াস ট্রিটমেন্ট অ্যান্ড এফেক্ট। এগুলো আমরা সচরাচর দেখা থাকি যে আপনি কোন ওষুধ খাইছেন, কি ওষুধ খাইছেন কিনা, বা কোনো এর আগে চিকিৎসা নিচ্ছেন কিনা, ফিজিওথেরাপি করছেন কিনা, এইগুলো। এখন আমরা আসবো এরিয়া অ্যান্ড টাইপস অফ সিমটম, যেটা আমি প্রথমে দেখে বললাম। তাহলে সেটা কি হচ্ছে, দেখো একটা অ্যানাটমিক্যাল পজিশন করা আছে, এই পেশেন্টের দেখাচ্ছে নিউরালজিয়া ব্যথা, আর ওই পেশেন্টের দেখাচ্ছে অ্যাবডোমিনাল ব্যথা।
many employee a body chart, এটাকে বলে একটা body chart. Body chart কি থাকবে? Identify area and types of symptoms, initial determination of the relationship between the symptoms area. মানে সে যে আসছে ওই মুহূর্তে তার রিলেশনশিপ সিস্টেম। What are the including the body chart? Body chart কি কি থাকবে? এরিয়া থাকবে, কনস্ট্যান্সি থাকবে, কোয়ালিটি আর সিভিয়ারিটি থাকবে, রিলেশনশিপ অফ দি সিম্পটম আর ডেপথ অফ পেইন, ডেপথ অফ ডিজিজ। এখন আমরা এরিয়া এন্ড টাইপস অফ সিম্পটমস এর মধ্যে শুধু এরিয়াটা প্রোভাইড ইনফরমেশন রিগার্ডিং সোর্স অফ দি প্রবলেম। আমার যে ব্যথা হচ্ছে কোন সোর্স থেকে আসতেছে, ঠিক আছে? আমার এটা জানার অর্থ হলো যে ব্যথা হচ্ছে কোন সোর্স থেকে আসতেছে। এখন এই সোর্সকে যদি আমি বন্ধ করে দিতে পারি তাহলে তো ভালো হয়ে গেল, ঠিক খুবই না? ভালো হয়ে গেল। এটা কিসের কনসেপ্ট? এটা একটা কনসেপ্ট আছে কিন্তু আমাদের ঠিক করে ব্যথার সোর্স আছে, সোর্সটাকে বন্ধ করে দাও। এই কনসেপ্টগুলো আমরা কোথেকে ব্যথা আসতেছে সেই সোর্সটা বন্ধ করে দাও, ব্যথা হবে। এরপরে হলো প্রোগ্নোসিস, এটা কতটুকু ভালো হবে বা ভালো হবে না। আমি যদি অস্টিওআর্থ্রাইটিসের কথা চিন্তা করি আর অ্যানাফিলাক্সিস স্পন্ডিলাইটিসের কথা করি, রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা চিন্তা করি, কোনটার প্রোগ্নোসিস কথা আমরা বলতে পারবো না, ডিজিজেই বলা আছে। আবার রোগীর আমি চিকিৎসা করতেছি, তার প্রোগ্নোসিস ওই দিনের মধ্যে হওয়ার কথা আমি জানি কিন্তু বলছে না, তখনই আমাকে চিন্তা করতে হবে যে এখানে ওভারলেপিং কোনো ডিজিজ আছে, এই জন্য হচ্ছে, তাই না? যদি আমরা ওভারলেপিং কোনো ডিজিজ থাকে এবং সেটা আমার আয়ত্তে না থাকে, মাস্ট বি রেফার। ওই রোগী আমার চিকিৎসা করা সব ঠিক হবে, ঠিক আছে? যে ওভারলেপিং ডায়াগনোসিস আছে, সেই ডায়াগনোসিসের এটা আমার দ্বারা সম্ভব না। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস চলবে, সেখানে কোনো কিছু ডিজিজ মডিফাইড ড্রাগ দিতে হয়। এই ডিজিজ মডিফাইড ড্রাগের অনেক সাইড এফেক্ট আছে, সেটা রিউমাটোলজিস্ট দিবে, তোমার দরকার আছে না। আচ্ছা, used as baseline measure while monitoring treatment effect. এখানে এরিয়া এন্ড টাইপস অফ সিম্পটমস এর মধ্যে আমরা কিছু কিছু জিনিস টার্ম চলে আসা আমাদের এখানে বলতেছে অ্যানেস্থেসিয়া আর প্যারাস্থেসিয়া। হোয়াট ইজ দিস? অ্যানেস্থেসিয়া, প্যারাস্থেসিয়া আমরা কিন্তু অনেক সময় লিখে রাখি না? Anesthesia, paresthesia. Paresthesia vs anesthesia. Paresthesia হলো altered sensation in an area. সেই এরিয়াটা আছে, সেই এরিয়াটার সেন্সেশনটা চেঞ্জ হবে, এটাকে বলে প্যারেস্থেসিয়া। আর অ্যানেস্থেসিয়া হলো অ্যাবসেন্স অফ সেন্সেশন, নার্ভলেস হচ্ছে, এটাকে বলে অ্যানেস্থেসিয়া। Presence of altered sensation is suggestive of lung compression, particularly if symptoms distribution is determination. এটা একটা স্টাডি থেকে নেওয়া হচ্ছে, আর্টিকেল থেকে নেওয়া হচ্ছে, তার রেফারেন্স দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা বলতেছে যে প্রেজেন্স অফ অল্টার্ড সেন্সেশন সাজেস্টিভ লাভ কম্প্রেশন। আমরা যদি এই সেন্সেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, লাভলেস হচ্ছে, টিংলিং সেন্সেশন হচ্ছে, প্যারেস্থেসিয়া হচ্ছে, লয়ালি, তাই না? তখন কিন্তু আমরা ধরে নিতে পারি যে তার লাভ কম্প্রেশন আছে কোথায়, লাম্বারের জন্য L5 যেখানে যে আমরা চিন্তা করছি যে তার লাভ কম্প্রেশন আছে, ফলে একটে তার সেন্সেশন অল্টারেশন, ঠিক আছে? Most common cause of altered sensation accompanying spinal disorder is spinal nerve root compression. এটা একটা আর্টিকেল থেকে নেওয়া হয়েছে। এখন ব্যথা হচ্ছে তার কনস্ট্যান্সি, এটা কি পরিমাণ তার ব্যথা। এরিয়া সিম্পটমস প্রেজেন্স কন্টিনিউয়াসলি। Does the intensity of symptoms vary with movement or positioning? আমার চিন্তা করতে হবে, রোগীকে জিজ্ঞেস করতে হবে যে আপনার যে ব্যথা হচ্ছে সেটা কি মুভমেন্টে হচ্ছে, পজিশনিং চেঞ্জে হচ্ছে, নাকি রেস্টে হচ্ছে? কোন পজিশনে হচ্ছে, পজিশনিং চেঞ্জ হচ্ছে না রেস্টে? এই কোশ্চেন অবশ্যই তোমাকে করতে হবে, এইভাবে করতে হবে। পেইন অর প্যারেস্থেসিয়া দ্যাট ইজ
better or worse in movement or positioning is likely to be musculoskeletal in origin. এখানে কিন্তু আমরা বলে দিচ্ছি যে প্যারাস্টেশিয়াল যদি থাকে, পেন যদি মুভমেন্টে বাড়ে, পজিশনে বাড়ে, তাহলে আমার বুঝতে হবে যে মাসকুলোস্কেলেটাল যে মাসুল স্কেলেটাল অরিজিন আছে না, এখান থেকে ব্যথা আসছে, মুভমেন্টটা চেঞ্জ হচ্ছে, ব্যথা হচ্ছে, পজিশনিং করতে যা ব্যথা হচ্ছে। আমরা যখন মুভমেন্ট করি তখন মাসুলকে টান দেয় না, কোন দিকে টানে, অরিজিনের দিকে টানে, তাহলে সে টানতে পারতেছে না বলেই ব্যথা হচ্ছে। দেখছো কিভাবে পিরিয়ড ডায়াগনোসিস করা সম্ভব? প্রোভাইডস ইনফরমেশন রিগার্ডিং প্রোগ্নোসিস। এর উপরে আমি চিন্তা করবো যে কি পরিমাণ প্রোগ্নোসিস। পেইন অন অ্যাক্টিভিটি দ্যাট ডিক্রিজ উইথ রেস্ট। অ্যাক্টিভিটি যখন করলো ব্যথাটা বেড়ে গেল, আবার যখন সে রেস্টে গেল তার ব্যথাটা কমে গেল। এটা আমার খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। Pain or acid as the day progress. আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, ব্যথা পারলো, আমি যখন মুভমেন্টে যাচ্ছি আস্তে আস্তে আমার ব্যথা কমে আসবে। Resting pain, pain that is worse than beginning of the activity. রেস্টিং পেন হবে, আর যখন সে অ্যাক্টিভিটি যাবে বিগিনিং এ পেন হবে, আবার যতক্ষণ আপনি আস্তে আস্তে মানুষের অ্যাক্টিভিটি যাবে তার ব্যথাগুলো কমে যাবে। ইন্টারঅ্যাক্টিভ পেন, তারপরে ইন্টারমিডিয়েট পালপিটেশন, আইভি ডিস্ক পেন, ভিএস ফ্যাসেট পেন, ইন্টারভার্টিবাল ডিস্ক পেন, ভিএস ফ্যাসেট পেন। মানে এখন ইন্টারভার্টিবাল ডিস্ট্রিবিউটেড পেন আছে, ব্লাড প্যাসেজ পেন আছে, সেগুলো আমরা অনিজেশন এগুলো পাবো। আমরা কিন্তু এটা নিচ্ছি সাবজেক্টিভ। সাবজেক্টিভের কাজ হলো আমরা তার সমস্যাগুলো আমাদের ফর্মে এন্ট্রি করে রাখবো। মাসকুলোস্কেলেটাল ফর্ম আমাদেরকে দিবে। এরপরে আসো কোয়ালিটি অফ পেইন। পেইনের কোয়ালিটি রেফার টু দ্য ডিসক্রিপশন অফ পেইন। Interpret pain based on the pathology or structure. পেইনটা যে হচ্ছে এটা কি প্যাথোলজিক্যাল পেইন হচ্ছে এবং কোন স্ট্রাকচার ইনভলভ। Indicate the severity of the pain experienced as part of the disability questionnaire. এখন পেইনের ধরন যদি হয় থ্রম্বিং ডিফিউজ পেইন, তাহলে আমরা ধরে নিব যে এই পেইনটা ভাস্কুলার পেইন হতে পারে অথবা তাহলে পেইনের ধরন যদি হয় থ্রম্বিং ডিফিউজ পেইন, আমরা লিখি না এখানে কি ধরনের পেইন? থ্রম্বিং ডিফিউজ পেইন। এটা যদি হয় আমরা বলতে পারবো, বুঝতে পারবো যে এটা ভাস্কুলার থেকে আসতেছে পেইনটা। ভাস্কুলার মানে ব্লাড ভেসেল থেকে আসছে, অথবা কি ইনফ্লামেশন, ব্লাডের ভেতর ভেসেল দিয়ে ইনফ্লামেশন কেমিক্যাল মিডিয়েটর আসে না, ইনফ্লামেশন। এরপরে ক্র্যাম্পিং ডাল অ্যাসিড পেইন, তাহলে এটা মাসল পেইন। শার্প শুটিং পেইন, ডিপ রেগিং ডাল, বনের পেইন। শার্প সিভিয়ার ইনটলারেবল পেইন, ফ্র্যাকচার। তাহলে আমি এখানে যদি আমি একটা কোশ্চেন করি, হাউ উইল ইউ ক্লিনিক্যালি ডায়াগনোসিস দিস ইজ সাবফিশিয়েন্ট ডিগ্রি অর ফ্র্যাকচার পেইন? হাউ উইল ইউ ডায়াগনোসিস? পাবো না ইনশাআল্লাহ। ব্যথার ধরন দেখে বোঝা যাবে। আমরা এই ইন্টেন্সিটি দেখার জন্য আমরা ভিজুয়াল অ্যানালগ স্কেল ব্যবহার করে থাকি। এটা 10 সেন্টিমিটার লাইন উইথ দ্য পেইন ডিসক্রিপ্টর আমরা এইটা ব্যবহার করি। রেটিং সিভিয়ারিটি অফ দি সিমটমস বেসড অন দ্য স্কেল ইউজুয়ালি রেঞ্জ অফ 0 নো পেইন। 0 তে যদি থাকে কোনো পেইন নাই, 0 to 5 10 সিভিয়ার, 5 থেকে 10 পর্যন্ত হলো সিভিয়ার পেইন। ভিজুয়াল অ্যানালগ স্কেল 10 centimeter line with the same description that is in no pain to pain as bad as it could be. কিছু সাইন দেওয়া আছে
may assist in determining prognosis. এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে তার প্রোগ্নোসিসটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আবার অ্যাসেসমেন্ট করতে পারবো। তারপরে এটা কোন জায়গায় আছে, maybe a reliable indicator of progress as the patient is providing information regarding the pain experience. আমরা যখন পেশেন্টকে বলবো যে আপনার পেনের কোয়ালিটিটা কি, আমরা যদি স্কেলটা ইউজ করি তখন আমাদের সহজ হবে যে কোন গ্রেডে পেনটা আছে আছে। তাহলে দেখো এখানে ওই চ্যানেল বলছে 0 হলো নো পেন, আর 1 থেকে 2 হলো মাইল্ড পেন, 3 4 5 পর্যন্ত Moderate. মডারেট পেন, কালার কিন্তু দেওয়া আছে। এরপরে 5 6 7 হলো সিভিয়ার পেন, আর 7 8 9 সিভিয়ার পেন, আর 10 নম্বর হলো ও মানে সহ্য করা যায় না। এটা একটু ভালো করে এই স্কেলটা করে রাখতে হবে। তাহলে তো যখন পেশেন্ট আসবে তোমার কাছে তখন তুমি কোয়ালিটি অফ পেন এটা নির্ধারণ করতে পারবো কি ধরনের পেন। আমরা যখন ভাইবা এটা কিন্তু ভাইবামেন্টের প্রশ্ন করি আমরা কোয়ালিটি অফ পেন যেটা দেখতেছো প্রত্যেকটা আমি বলছি যে এটা রিটেনও থাকবে ভাইবামেন্টও থাকবে। এই লেকচার ক্লাসটা কিন্তু ভালো করে পড়ে তাহলে তার প্রোগ্রাম হবে। Last depth of pain. It was previously believed that the depth of pain is related to the depth of injury. আমরা জানি এরকম কথা জানি depth of pain মানে depth of injury, তাই না? Invalid consideration spinal nerve involvement. Imperative to have good background knowledge of distribution, referral pattern of anatomical structure. এই যে আমাদের ব্যথা থেকে কিভাবে আসতেছে, রেফার করছে না লোকালাইজ হচ্ছে, সেগুলো আমরা কিভাবে মাসল পেন ডাজ নট রেফার স্পেশাল। ঠিক আছে, যদি আমরা শুধু মাসলের পেন বুঝে থাকি, মাসলের পেনটা কি হয়, রেফার হয় না, জায়গাতে থাকে। তাহলে যখনই মাসল পেন রেফার হচ্ছে, তাহলে যদি আমরা মাসল পেন হচ্ছে আর বলি রেফার হচ্ছে হবে না, মাসল পেন রেফার হওয়ার পর কথা রেফার হয় করতে নার্ভের পেন। স্কিন রিয়ালি রেফার স্কিনের ব্যথা ছড়ায় সরে কম তার একটু বেশি অল্প। Visceral pain has cutaneous distribution pattern and that sometimes produce anatomic Autonomic system. visceral যে পেনগুলো আছে সেটা কিন্তু পেন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। জি। ঠিক আছে, আর জয়েন্ট স্পেশালি জাইগোফেসিয়াল জয়েন্ট পেন রেফার সিম্পটম সুপারফিশিয়াল, এও রেফার হবে কিন্তু সেটা সুপারফিশিয়াল, একদম ডিপে যাবে না, নার্ভলেস প্যারাস্থেসিয়া হবে না, লোকালাইজ পেন থাকে। localized pain. Relationship of symptoms. We evaluate of the symptoms arise from the source of the multiple source. And the have to be multiple source থেকে আসে, তাই না? সেটা যদি বাতালে আমরা কিভাবে এটা আসে? Identify whether symptoms are provoked, independent, unrelated or portion or together related. তাহলে আমরা এটা কিভাবে দেখবো, যে ক্লিনিক্যালি আমরা ইন্টারেকশন দেখবো, রিলেটেড সিম্পটমস অন এরিয়া টু বি ট্রিটেড টু রিলিভ সিম্পটম, মানে যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় চিকিৎসা দিলে সে ভালো হবে। আর কি হবে, আনরিলেটেড সিম্পটম এ নিড টু ট্রিট ভেরিয়াস এরিয়া টু প্রমোট রিলিফ অফ সিম্পটম। মানে এখানে দুইটা আছে, রিলেটেড সিম্পটম আর কোনো আনরিলেটেড। রিলেটেড সিম্পটম যে জায়গায় হচ্ছে ওই জায়গায় চিকিৎসা দিলে এটা চলে যাবে, কিন্তু আনরিলেটেড যেটা সেটা চলে যাবে না, সেখানে ওই ক্লিনিক্যাল সাইন সিম্পটম দেখে দেখে যেখানে যেখানে ব্যথা সেখানে উৎসর জায়গা ট্রিটমেন্ট করতে হবে। তার হিস্ট্রি এটা আমরা আগামী করতে হবে। তারা শুধু আমরা সাবজেক্টিভটা ডায়াগনোসিস করি। এখন শেষ হলো। তাহলে স্যার এটা বন্ধ করবো। অনেক আছে, আস্তে অনেক আছে। নেক্সট ক্লাসে টাইম স্যার একটু কিছু বলেন, বন্ধ করে দিন। তো